সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলো লাইভ শো বার্তা কক্ষে। আজকের আলোচনার বিষয় ট্যাগিং এর রাজনীতি। আপনারা জানেন, কাউকে পছন্দ না হলেই ট্যাগ দিয়ে অপমান বা বয়কটের রাজনীতি, এটি আমাদের পরিচিত। সম্প্রতি শুরু হয়েছে মবের মুখোমুখি দাঁড় করানোর আরেক রাজনীতি, দমন পীড়নের এক নির্মম বাস্তবতা। এসব নিয়ে আলোচনা হবে আমাদের আজকের বার্তা কক্ষে। আলোচনার বিষয় আগে জানিয়েছি, ট্যাগিং এর রাজনীতি। রাজনীতিতে ট্যাগিং কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে, বিশেষ করে সামনের দিনগুলোতে যখন নির্বাচন সামনে, সেটি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে কিনা, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব এবং সাম্প্রতিক নানা বিষয়ে আসবে আজকের আলোচনায়। আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে। মাহমুদুর রহমান মান্না, আপনাকে স্বাগত। আমি আজকের শুরুতে একজনের একটা বক্তব্য আপনাকে শোনাতে চাই, সেটি দিয়ে প্রশ্নটি করতে চাই। সেটি হচ্ছে উন্নয়ন অর্থনীতি বিষয়ক একজন গবেষক এবং তিনি নারী গবেষক, মাহা মির্জা। তিনি বলেছেন যে মাহা মির্জা, তিনি একজন গবেষক, তিনি বিভিন্ন রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকেন। তিনি একটা বক্তব্য রেখেছেন সাম্প্রতিককালে যে সরকারের সঙ্গে দ্বিমত করলে, এনসিপি নিয়ে কিছু বললে, অভ্যুত্থানের কথা পক্ষে যারা ছিল তাদের আক্রমণ করা হচ্ছে। এটি খুব দুঃখজনক। প্রশ্ন হচ্ছে, সরকারের সঙ্গে দ্বিমত করার সঙ্গে সঙ্গেই ট্যাগিং খেতে হচ্ছে, এবং তিনি এটাও বলছেন যে কি বললে কি ট্যাগিং খাবো, ভয় পাই। এই সবের অবসানের হওয়ার তো কথা ছিল, কেন হলো না? মাহা মির্জাকে তো আমি চিনি মনে হয়। জি, উনি আপনাদের পত্রিকার সঙ্গে যুক্ত আছেন, লেখালেখি করেন। তার একটা লেখার উপর ভিত্তি করে একটা আলোচনা সেমিনার টাইপ হয়েছিল প্রেস ক্লাবে, সেখানে আমি ছিলাম, গেছি কথা বলতে। জি, লেখেন সুন্দর, উনি পরে এসেছিলেন, মানে আমি প্রধান অতিথি ছিলাম, আমার পরে উনি এসেছিলেন, কিন্তু তাকে বক্তৃতা করতে দিয়েছে এবং খুব সুন্দর বক্তৃতা করেছেন। আমি একটু বলি যে আমি লিটল বিট অ্যামেজড। মেয়েরা সাধারণত এত শার্প হয় না, এত ক্যান্ডিড বা এত ভিভিড হয় না। আমার ভালো লেগেছিল, কিন্তু এইটা যেটা বললেন পুরো তার বক্তব্য না শুনে তো আমি বলতে পারবো না, কিন্তু মনে হচ্ছে যে ইস্যুটা ঠিক ধরলেও তিনি উদাহরণ যেটা এনেছেন, এইটা শুধু এইখানে কেন, এটা কিন্তু অন্যান্যরাও একই অভিযোগ করবে। এটা কালচারের মধ্যে আছে, মানে নট দ্যাট যে এনসিপির কেউ কিছু বললেই কেবল ট্যাগ দেওয়া হচ্ছে। তো আপনি বলতে পারেন তাহলে কে ট্যাগ দিচ্ছে? তারা সরকারের সমালোচনা করছে, তার মানে সরকার ট্যাগ দিচ্ছে। সরকার ট্যাগিং করে এরকম আমার কাছে মনে হয় না। কথাটা এরকম যে সরকারের সঙ্গে দ্বিমত করলে এবং এনসিপি নিয়ে কিছু বললে, এবং হ্যাঁ, মানে যেমন ধরেন আমি এনসিপি নিয়ে বলি, জি, অনেক দিন বলিনি, গত কিছুদিন ধরে আমি বলছি। যেমন ধরেন এই সব শেষে গতকালকে বোধহয় তারা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে যেভাবে কথা বললেন, মানে আমার কাছে ভালো লাগেনি। আমার মানে ডক্টর ইউনূস, আমি প্রায় সব জায়গায় বলি, সুযোগ পেলেই বলি, প্রসঙ্গ আসলে বলি, ডক্টর ইউনূস আমার শিক্ষক ছিলেন, আমি তাকে খুবই শ্রদ্ধা করি, এখনও সম্মান করি, ভালোবাসি। বাট রাজনীতির প্রশ্নে উনি যা করবেন তাই যে ঠিক এরকম তো নাও হতে পারে, এবং আমার দৃষ্টিতে হয়ও না, বলি আমি। এবং সেই বলার ক্ষেত্রে আমি মানে নির্দয় হই না, কিন্তু তার প্রতি মার্সিফুলও হই না। আমি যেটা ফিল করি তাই বলি। এই জন্য সরকারের কাছ থেকে কোনো ট্যাগ খাইনি, অন্য কারো কাছ থেকেও খাইনি। কিংবা ধরেন যখন তাকে আমি খুব প্রশংসা করি, যেমন আমি গত ঈদের সময় যখন হঠাৎ করে দাম কমে গেল, তারপরে যাতায়াত এতই সুগম হলো, এত মসৃণ হলো, কোনো ভিড় নেই, ঝামেলা নাই, তখন আমি বলেছিলাম যে একটা জাদু দেখালেন, খুব এটা একটা ভাইরাল হয়েছিল। কিন্তু সেই জন্য আমাকে কেউ সরকার দালালও বলে। আবার এরকম হচ্ছে যে কারো কারো সামনে একটা জেনুইন কথা যদি বলেন, তাহলেও সেটার উপরে আপনি একটা ট্যাগ খেয়ে যাচ্ছেন। এখন ট্যাগ মানে তো ইটস নট এক্স্যাক্টলি সামথিং পেস্টেড অর ইয়ে, বললে পরেই হয়। তো সেইভাবে ধরেন এনসিপির ব্যাপারে আমি প্রায়ই বলি যে সব অ্যাংরি ইয়াং ম্যান, পলিটিক্যাল মানে পলিটিশিয়ান যতখানি হওয়া দরকার, হওয়া উচিত বা ধীরে ধীরে গ্রুম করা উচিত, সেটা আমি দেখছি না। আর এইরকম রাগ, ক্রোধ, আক্রোশ বা অপছন্দ, অভিমান, এটি দিয়ে তো রাজনীতি হবে না। এই জন্যে এনসিপির ভবিষ্যতে খুব ভালো দেখছি না। আপনাদের এখানেও বোধহয় একদিন বলেছি, আমার মনে নেই, কেউ কোনো ট্যাগ করেনি আমাকে। আপনি অত্যন্ত পরিচিত এবং রাজনীতিবিদ, কাজে আপনার অবস্থানটা মানুষের কাছে আগে থেকে জানা।
কিন্তু অনেকে এই জাতীয় সমস্যার মধ্যে পড়ছেন। আমি যদি একটু স্পষ্ট করে বলি বিষয়টাকে এইভাবে বলি যে এককালে মানে আওয়ামী লীগ শাসন যখন একটা লম্বা সময় ধরে চলছে তখন একটা ট্যাগিং এর বিষয় ছিল। এমনকি যারা জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত না তাদেরকেও জামাত শিবির বলা হতো, এটাকে ট্যাগিং করা হতো। ওইটা আবার এখন এখন যেটা হচ্ছে যে কোন পক্ষের পছন্দ না হলে, কথা পছন্দ না হলে তাকে বলা হচ্ছে স্বৈরাচারের দোসর। এই বিষয়টিকে ওইটা না একটা ভয়াবহ বিষয় ছিল, যেটা আপনি বলেন জি জামাত শিবিরের দোসর। হুম, মানে আমি এই একটা কারণে আওয়ামী লীগের উপরে খুবই বীতশ্রদ্ধ ছিলাম। জি আর আরেকটা বিষয় হলো, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনীতি করি বলেই আমাকে অভদ্র হতে হবে, অশিষ্ট হতে হবে, এটা কোনো কথা নেই। পলিটিক্স ক্যান বি এ ডিসেন্ট গেম অলসো, যদিও প্রায় লোকে এরকম করে রাজনীতি তো এরকম হবেই, না হুম, রাজনীতি এরকম হবেই যে এমন কোনো কথা নেই। এটা ভালোভাবেও করা যেতে পারে, এবং বরঞ্চ আজকাল আমি দেখছি যে ভদ্রলোকদের সম্মানই একটু বেশি হচ্ছে। নট যে আপনি গালাগালি করলে যে খুব পপুলার বক্তা হয়ে যাচ্ছেন, খুব চিৎকার করে বললেই বক্তৃতা হয়ে যাচ্ছেন, অযথা একজনকে একটা দোষারোপ করছেন, ব্লেম করছেন, তাহলেই খুব পরিচিত প্রিয় হয়ে যাচ্ছেন, এরকম দেখছি না। এইভাবে সরকারের বিরুদ্ধে সমালোচনা করলে বা সরকার সম্পর্কে বললেও ট্যাগিং হচ্ছে তারা। আমি একটা জিনিস দেখছি, আমি জানি না যে এখানে বললে এটার প্রতিক্রিয়া কীরকম হবে। এই স্বৈরাচারের দোসর বলার প্রবণতাটা মানে নিজেদের মধ্যে এখন চালু হয়ে গেছে। ধরেন হুম, দুটো দলের মধ্যে যদি বিভক্তি হয়ে যায়, হুম, এই যে কিছুদিন আগে আপনার জাতীয় পার্টি ভাগ হয়ে গেল না, তখন তো ট্যাগ লাগাবেই। হুম, দল ভাগ হয়ে যাবে, এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করবে, এগুলো চলেই। যখনই দল ভাগ হয়, মতের পার্থক্য হয়, তখনই সেরকম বলে। কিন্তু একেবারে একটা ট্যাগিং কালচার বলতে আপনি যে উদাহরণটা বললেন যেটা হুম, আওয়ামী লীগ আমলে করা হতো, হুম, সেটাই ঠিক। এবং বর্তমান আমলেও এই প্রবণতাটা আমি উপলব্ধি করছি, কেবল না মাঝে মাঝে আমাকে মানে বেদনাও দিচ্ছে যে যখনই এরকম করে কথা বলা হচ্ছে, তখনই ওই স্বৈরাচারের দোসর বলে একটা কথা বলে দেওয়া এবং হচ্ছে। স্বৈরাচারের দোষর আসলে প্রমাণিত হওয়ার আগে অথবা এটি আসলে আইনগতভাবে দোষী সাব্যস্ত করার সুযোগ তৈরি হওয়ার আগে যদি কাউকে করা হয় তখন হেনস্থার একটা পরিবেশ তৈরি হচ্ছে, যেটাকে বলা হচ্ছে যে মব কালচারের মধ্যে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে মানুষকে। ওইটা তো মব কালচার হবার কারণেই এত কারণ বেশি এটা আপত্তির রাইট। কারণ। নাহলে যদি ধরেন আমি কোনো কথা বলেছি, আপনার মনে হলো আপনি তো ভাই স্বৈরাচারের পক্ষে কথা বলছেন, অথবা আপনি আরেকটু সফট করে আপনি আওয়ামী লীগের দালালদের মতো কথা বলছেন, ওটাও একটা ট্যাগিং একভাবে। কিন্তু এটাতে আমার খুব কিছু যায় আসে না। আপনি বলেছেন, আমি শুনেছি, বেরিয়ে চলে গেলাম, আমি আমার কাজ করছি, আপনি আপনার কাজ করছেন। কিন্তু এটাকে কেন্দ্র করে যখন মব সৃষ্টি করা হচ্ছে, একটা মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, তখন ডেফিনেটলি এটাতে অ্যালার্ম হওয়ার খুব কারণ আছে। এবং এরকম ঘটনা বাংলাদেশে তো বেশ কয়েকটা হয়েছে এর মধ্যে। আমি একেবারেই সাম্প্রতিক সময়ের দুটো বিষয় আনতে চাই এবং সেই জায়গাটায় দুই রকম ভাবে আনা যেতে পারে। একটা হচ্ছে পরিচিত মানুষ যারা সেলিব্রিটি, নানা অঙ্গনের পরিচিত মুখ নানা কারণেই। তাদের প্রসঙ্গে আসার আগে একজন রিকশাওয়ালার কথা বলব, যার নাম আজিজুর রহমান। তিনি ধানমন্ডি ৩২ নম্বরে গিয়েছিলেন ১৫ তারিখে ফুল দিতে এবং তিনি বলেছিলেন যে আমি কোনো রাজনীতি না। তাকে ১ম এ মামলায় জড়ানো, তারপরে পুলিশে হেনস্থা, অনেক সমালোচনার পরে তাকে নিয়ে আসা হয়েছে। তিনিও যেটা শিকার হয়েছেন সেটি তো তাকে যখন আটক করল পুলিশ, সেটা তো মবের শিকার হলেন। এবং তার ১ম এতে হত্যা মামলা দেয়া হলো। পরে তাকে আজকে জামিন মানে দেওয়া আপনি হয়েছে। এটা হত্যা মামলা দিয়ে এটা মবের শিকার বলে না, ফালতু লোক সব। জি, পুলিশের মধ্যে যারা যারা গেছে, জি, এরা সরি মানে এদের কোনো রেটিংই আসে না। জি। একটা রিক্সাওয়ালা বলেন, না হলে একটা খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যেই তিনি হোক। যদি হুম, শেখ মুজিবের প্রতি ভালোবাসা সম্পন্ন হন, শ্রদ্ধাবোধ থাকে তার, জি, থাকতেই তো পারে। জি, ইতিহাসে অনেক কন্ডেম ম্যান হয়তো ধরেন ১০ বছর ২০ বছর পরে নতুনভাবে মূল্যায়িত হয়েছে, তা আছে তো। এখন কিছুদিন আগে ফাঁসি দিয়েছেন, আজকের দিনে রিট্রায়াল, আপনি দেখছেন যে না, সেই লোকটার তেমন দোষ নেই। এরকম অনেক হয়েছে। অনেক যুদ্ধাপরাধী পরে প্রমাণ হয়েছে সেরকম না। একজন চোর বলে দায়ী করেছে, পরে দেখেছে চোর গেছেরা। আমার এখন জানেন বছরটাই এবং নামটা মনে নেই, এক স্কুলের হেডমাস্টারকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল অপমান করে, যে তিনি তার স্কুলের একজন ১০ম শ্রেণীর ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ করেছিলেন। আচ্ছা। হেডমাস্টার কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে গেছেন। তার কয়েকদিন পরে সেই মেয়েটাই নিজের দোষ স্বীকার করে বলেছে, না দোষটা মানে বলেছে না, এরকম কিছু হয়নি। এভরিবডি ফেল স্যাড, কিন্তু সেই শিক্ষককে আর পাওয়া যায় নাই। মানে আমি এটাকে সবচেয়ে দুঃখজনক বিষয় বলবো, হুম, যে যখন আপনি মানে একজন লোকের চরিত্র হনন করছেন, একজন লোককে মরমে মেরে ফেলবার মতো করে একটা প্রোপাগান্ডা করছেন, ওই ট্যাগিংটা খুবই বেদনাদায়ক। বাকি ধরেন আমাকে যদি কেউ বলে আপনি তো আওয়ামী লীগ করতেন, এখন আওয়ামী লীগের দালালি করছেন,
ওটা একটু কষ্ট পেতে পারি, নাও পেতে পারি, আমি পাল্টা জবাব দিয়ে ফেলতে পারবো, মানে ফাইট করবার মতো প্রবণতা আমার আছে। আর পলিটিক্সে তো ট্যাগিং তো চলছেই, ব্লেম গেমকে আপনি আরেকভাবে ট্যাগিং বলেন, বা পলিটিক্সে এরকম হয়েছে যে আমাদের আগে, আমি তো মনে করি যে কিছুদিন আগে পর্যন্ত আমাদের রাজনীতিতে কালচার জিনিসটা খুবই অ্যাবসেন্ট ছিল। এই অভ্যুত্থানের পর মানুষ এটা আলোচনা করছে, না রাজনৈতিক দলের মধ্যে সংস্কার হতে হবে, তাদেরকেও সংস্কৃতিবান হতে হবে, তাদেরকেও আচরণ উচ্চারণে পরিশীলিত হতে হবে, এগুলো আসছে। কতখানি বাস্তবে এসছে সেটা জানি না, কিন্তু আমি মনে করি আলটিমেটলি সেটা হবে। যেই ল্যাঙ্গুয়েজে আমরা বক্তৃতা করি সেই ল্যাঙ্গুয়েজেতে ইউরোপের পলিটিশিয়ানরা বক্তৃতা করে না, সেই ল্যাঙ্গুয়েজেতে শিক্ষিত লোকেরা বক্তৃতা করে না। ওই অর্থে আমাদের ট্যাগিংয়ের বিরুদ্ধে একদম খুবই মানে গায়ের জোরে কথা বলছি। আমি বলছি যে আপনি কালচারালি বুদ্ধি দিয়ে রুচি দিয়ে দাঁড়ান, তা না হলে এটা থেকে মুক্তি পাওয়া খুব মানে যুক্তির সাথে কথা বলা যেতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আক্রমণ, এবং আমি একটা গোষ্ঠীগত আক্রমণের কথা বলি। সাম্প্রতিককালে যে রিকশালার কথা বলছিলেন আপনি, যে আজিজুর রহমান, সেটা একটা ফালতু বিষয়, এইভাবেই আপনি বললেন। শিক্ষক নেটওয়ার্ক, যেটা যারা স্বৈরাচার বিরোধী অবস্থান যখন দীর্ঘ সময় আন্দোলন চলে তখন মোটামুটি সক্রিয় ছিলেন তারা, তাদের একজনকে, ডক্টর কামরুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাকে এই ট্যাগিং এর মধ্যে নিয়ে আসা হয়েছে এবং তিনি এটা নিয়ে অভিযোগ করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশে অনেক পরিচিত সাংবাদিক, লেখক, ঠিক আছে, লেখক, সাংবাদিক এবং বেশ কয়েকজন অভিনেত্রীকে আমরা দেখলাম, তারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছেন 15ই আগস্ট, এবং সেটার জন্য তাদেরকে জুতা নিক্ষেপ একটা কর্মসূচি করা হলো এবং সেটা প্রকাশ্যে করা হলো। মানে এখানে আমি বলবো, সরি আমার গলাটা একটু চোখড হয়ে গেছে জি চা খেতে নিয়ে। শেখ মুজিবুর রহমানকে আমি যখন আওয়ামী লীগ করতাম তখন বঙ্গবন্ধু বলতাম, জি, আমি তারও আগে জাসদ করতাম। অনেক সমালোচনা তার নামে আমাদের নেতারা করেছেন, আমিও করেছি। আজকে আমি যখন দুটো স্টাডি করি তখন তার সম্পর্কে আমার একটা ডিভাইডেড ওপিনিয়ন আছে। জি, যে কোনো কারোই থাকতে পারে, এটা যে কোনো নেতার সম্পর্কেই হতে পারে, এবং সেই নেতা যত বড় বাপেরই হন না কেন, তার পক্ষে বিপক্ষে দুই রকম কথাই থাকতে পারে। এই কথা বলবার কারণে, এই বিশ্বাসের কারণে আপনি কাউকে হেনস্থা করতে পারেন না, অপমান করতে পারেন না। প্রচুর মানুষ আছে যারা শেখ মুজিবকে দেবতার মতো মনে করেন, প্রচুর মানুষ আছেন যারা সত্যি সত্যি শেখ মুজিবকে পিতার মতো সম্মান করেন। এই অপরাধে তাদেরকে তো আপনি অপমান করতে পারবেন না। তিনি শিল্পী নাকি তিনি মুচি, তাতে কি আসে যায়? তার সে ফিলিং থাকতে পারে। কিন্তু আমি অবাক হয়েছি কি জানেন, এর মধ্যে আমি এরকম দেখেছি, আমি এখন নামটা বলবো, একটা দলের ইয়াং একজন নেতা এই জাতির পিতা প্রসঙ্গে বলতে গিয়ে, মানে পিতা হবার যোগ্যতাই নাই, লোকটা একটা বাজে রকম লোক ছিল, এরকম করে বলেছেন। এরপর আবার আমি দেখলাম যে কাদের সিদ্দিক একটা পাল্টা জবাব দিয়েছেন। জনাব কাদের সিদ্দিকী রাজনীতিতে আমার সিনিয়র, তাছাড়াও আমি মনে করি তার রাজনীতিতে, বাংলাদেশের সৃষ্টিতে, ইত্যাদি বিরাট অবদান, অনেক বড় পার্সোনালিটি, সম্মানও করি। আবার প্রচণ্ড বদমেজাজি লোক, সেটাও আমি জানি, তার সাথে আমি চলাফেরা করেছি। কিন্তু অ্যাট হার্ট লোকটাকে অত খারাপ মনে হয়নি আমার। তিনি খুব ইমোশনাল হয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন, আমি ধরেন গতকালকে বা আজকেই দেখলাম। তো এইরকম হতে পারে। আমি মনে করি একজন খুবই গুণী মানুষ, একজন বড় মাপের শিল্পী, একজন গায়ক, তিনি শেখ মুজিবের একটা গান গেয়েছেন, তো গান গাইতে পারবেন না? আমি আমার পিতার উপরে গান গাইতে পারি। এমন হতে পারে যে আমি একটা লোক যা সমাজে মনে করে খারাপ, কিন্তু আমি তার একটা খুব বড় গুণের কথা জানি যা আপনি জানেন না, আমি সেই গুণ নিয়ে গান গাইতে গাইতে তার কথা বলতে পারি। এই সহ্য শক্তি যদি না থাকে তাহলে একটা উন্নত সমাজ বাদ দেন, গণতন্ত্র নির্মিত হবে না। বিকজ গণতন্ত্র বেসিক্যালি হচ্ছে বহুমত, বহুত্ববাদ, এক কথায় পারিধারক বাহু। সেটা যদি করা না যায় তাহলে তো হবে না। এই জন্যই ট্যাগিং এর বিরুদ্ধে, মানে আমি না প্রথম এই শিরোনামটা শুনে ভেবেছি এটার উপরে আবার কি কথা বলা যেত, এক কথায় খারাপ বলে শেষ। কিন্তু এখন আমার কথা বলতে বলতে মনে হচ্ছে আসলে অনেক কথাই বলার আছে এটার উপরে, যেটা মানুষের জন্য, আমাদের সবার জন্যই শিক্ষণীয় হয়ে থাকতে পারে। এখন এই জায়গাটা আমার প্রশ্নটা হলো যে এই যে অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় আপনি কি মতামত পোষণ করলেন বা আমি কি যে কেউ একজন কি মতামত পোষণ করলো, সেটার জন্য যদি সামাজিকভাবে একটা কর্মসূচি দেওয়া হয়, আয়োজন করা হয় এবং সেটা প্রকাশ্যে, তাহলে সেখানে সরকারের কোনো বা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নেওয়ার বা নিষেধাজ্ঞার অথবা একটা মৌখিকভাবে একটা কিছু বলার প্রয়োজন আছে কিনা?
মানে নাকি নির্ভর করে কি, ধরেন যদি এরকম হয় যে আপনি যা করতে যাচ্ছেন সেটা একটা ইভেন্ট তৈরি করে, সেই ইভেন্ট একটা উত্তেজনা তৈরি করে, জি যেটা সোশ্যাল আনরেস্ট বা পিস ভায়োলেট জি করে, তাহলে নিশ্চয়ই সেটা তারা করতে পারে। মানে অনেক কিছুই খুবই আপাতত নির্বিরোধ শান্তিপূর্ণ মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত তা না। প্রথম আমার অফিসের সামনে গরু জবাই করা হয়েছিল, হুম এমনি গরু জবাই করলে অসুবিধা কি? হুম কিন্তু হঠাৎ করে এটার মধ্যে এক ধরনের কিছু পাওয়া গেছে যাতে প্রথম আলো আনকমফোর্টেবল ফিল করেছে। না করাই উচিত, তাই না? আপনি করবেন না। আপনার যদি গরু জবাই করাটাই বিষয় হয়, তো গরু জবাই তো আপনি অন্য জায়গায় করতে পারেন। ঠিক একইভাবে মনে করেন, এই কর্মসূচিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি তে একটা পোস্টার টাঙিয়ে করা হয়েছে এবং তাদের ওখানে জুতা নিক্ষেপের একটা কর্মসূচি দেওয়া হয়েছিল এবং অনেকে করেছেন সেটি। আমি বেসিক্যালি ওই যে হুম থুতু দেয় জি জুতায় জি অপছন্দ করি আমি, এক কথায়। জি মানে ধরেন সেটা একটা খারাপ লোকই হোক, হুম যে মীর জাফরের মতো কেউ, হুম তারপরে আমি হুম ঘৃণা প্রকাশ করার জন্য করলাম, জুতা নিক্ষেপ করলাম। আমি মনে করি এটা না করে আরো অনেক পথে এটা করা যেতে পারে, এটার দরকার নেই। কারণ কি দেখেন, আমি শুনেছি, মানে ইতিহাস তো এটা বলে যে ভগবান গোলা দিয়ে যখন নবাব সিরাজদৌল্লার ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে গরুর গাড়িতে করে, অনেকে তো বুঝতেই পারেনি এটা কি জি ঘটনা, কেমনি মারা গেল, কাকে নিয়ে যাচ্ছে। আবার কেউ কেউ নাকি জুতাও ছুঁড়েছিল। খুব কষ্ট লেগেছে আমি শুনে। এটা সত্যি মিথ্যা কিন্তু আমি প্রমাণ করে হুম জানি না। কিন্তু ধরেন আমাদের এখানেই এরকম হয়েছে যে কবরে গিয়ে জুতা পেটা করেছে, কবরে লাশের আগুন উপর দেয়া হলো। আগুন হুম দেওয়া হুম হয়েছে, লাশের উপরে জুতা ছুঁড়েছে, গালাগালি করেছে। আমার কাছে খুবই অশোভন এবং অশ্লীল মনে হয়। এগুলো করবার কোনো দরকার নেই, কারণ মৃত ব্যক্তির উপরে রাগ প্রকাশ করার তো কোনো কারণই হতে পারে না। এখন আমি এই বিষয়টাকে এইভাবে যদি আলোচনা করি যে এই ঘটনাগুলো একের পর এক যখন ঘটতে থাকছে তখন সেই ঘটনার যে প্রতিক্রিয়া সেটা অনেক ক্রমেই বড় হচ্ছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই যদি বলি, গত 8ই আগস্ট মানে সপ্তাহখানেক আগে সেখানকার শিক্ষকদের একটা যৌথ বিবৃতি এসেছে গণমাধ্যমে। সেখানে বলা হচ্ছে দেশের বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা, গ্রেপ্তার এবং বহিষ্কার, একাডেমিক নির্যাতন এবং নানা রকম হয়রানি ক্রমাগত বাড়ছে। এটাতে তারা উদ্বেগ প্রকাশ করেছে। এটা হচ্ছে তাদের ভাষা। কিন্তু আমার প্রশ্নটা আপনার কাছে এইভাবে করি যে শিক্ষকরা সবচেয়ে বেশি কাছে থাকেন ছাত্রদের। ছাত্ররা শিক্ষকদের কাছে থাকেন এবং বিশ্ববিদ্যালয়ে গুলোতে আন্দোলনের যে মাত্রা আমরা দেখেছি সেটা সবচেয়ে বেশি দানা বেঁধেছে, বড় হয়েছে। সেখানে এই আ মানে এটাকে কি বলে যে শিক্ষকদের সাথে ছাত্রদের যে দূরত্ব এবং ভায়োলেন্স তৈরি হওয়ার মতো পরিবেশ, এটার এখন সমাপ্ত করার সময় এসেছে কিনা? এই প্রশ্নটা কিন্তু আমার কাছে একটু কি বলবো, মানে অনেক গ্রে জায়গা মনে হচ্ছে। সেটাকে আমি বলি, ধরেন ওই যে আগে প্রশ্ন করেছিলেন না, তার মধ্যে ওই যে ইভেন্টের কথা আমি বলছিলাম। জি, আমাদের দেশে 15ই আগস্ট সরকার ছুটি, বেসরকারি মানে সরকারি ছুটি বাতিল করে দিয়েছেন। জি, তারপরে কোনো রকম অনুষ্ঠান করতে মানা করেছেন। জি। এই যে ধরেন বাতিল করে দিল ছুটি, এইটা আমি ঠিক বুঝি না। কারণ এই ছুটি বাতিল করাতে কি লাভ হলো, না যদি করতো তাহলে কি ক্ষতি হতো, আমার কাছে ক্লিয়ার না এটা। হুম, ঠিক একইভাবে ধরেন অনুষ্ঠানের কথা যদি বলেন, ওই যে একটা রিক্সাওয়ালা গিয়ে একটা ফুলের মালা দিয়ে আসছে, হুম। কোনো ইভেন্ট তৈরি হট্টগোল না, এটা চলছে। কোনো ইভেন্ট ছিল না। জি। কিন্তু ধরেন হুম, এখন দল হিসেবে আওয়ামী লীগ বা কেউ মালা দিতে গেল, সে পর্যন্ত হয়তো আমি বলতাম করতে পারে, হুম, কিন্তু অ্যাক্টিভিটি বন্ধ আছে সেটা আদার সাইড, এমনি বলছি আমি। কিন্তু গিয়েই তারপরে স্লোগান দেওয়া শুরু, তারপরে রাজপথে বেরিয়ে গেল, এটাই হয়। হয়। এটা অ্যান্টিসিপেট করলে গভর্নমেন্ট ওই কাজটা করবে। হুম, ঠিক একইভাবে ধরেন শিক্ষকরা শিক্ষক হলে কোনো অসুবিধা নেই, কিন্তু শিক্ষকরা তো রাজনীতি করেন, এবং হুম, সেই রাজনীতি কোনো কোনো সময় ছাত্রদের স্বার্থের বিপক্ষে, এমনকি দেশেরও স্বার্থের বিপক্ষে যায়। আমার এরকম ঘটনা জানা আছে, আমি দেখেছি যে শিক্ষকদের কেউ কেউ হয়তো কোনো কোনো এম্বাসির এজেন্ট হিসেবে কাজ করছেন, এবং মানে ভেতরে ভেতরে কাজটা করেন, তার উপর ভিত্তি করে কোনো ছাত্রকে উনি যদি তার পক্ষে আনতে না পারলেন, হয়তো তাকে হ্যারাস করেন, মার্কস কম দেন, পরীক্ষায় অপদস্থ করেন। তবে সাধারণভাবে তো নিশ্চয়ই সবাই বলবে ছাত্র শিক্ষক সম্পর্ক যত বেশি ঘনিষ্ঠ হয়, নিগুড় হয় এবং সফট থাকে, ভালোবাসা হয়, ততই ভালো, সবসময়ের জন্যই ঠিক। কিন্তু সে জায়গায় কি এখন তো মনে হচ্ছে আছে আপনার? এখন যে সিচুয়েশন? ওই রকম করে তো বলতে পারবো না, এখন না সবকিছু পলিটিক্স দিয়ে সিদ্ধান্ত হচ্ছে। মানে যেমন ধরেন এই যে ডাকসু ইলেকশন হবে, সেই যে ছাত্রদলকে হলে কমিটি করতে গেছে, তার পাল্টা আবার মিছিল শুরু হয়েছে, তারা গিয়ে আবার ভিসির অফিস ঘেরাও করেছে। হুম, ওরা আবার বলেছেন এমনভাবে, জানি না,
পত্রিকায় লিখেছে হলে রাজনীতি নিষিদ্ধ। আমি তো তাজ্জব হয়ে গেছি, আপনি হল সংসদ নির্বাচন দেবেন, অথচ রাজনীতি হলে কিরকম রাজনীতি করে হবে হবে না। না। তা আমি ওনাদের দু একজনকে জিজ্ঞেস করেছি, তখন তারা বলেছেন এরকম একটা প্রেশারের অবস্থা, তখন আমরা যদি না বলি তাহলে এইটা তো এরকমই হয়ে যায়। খেয়াল করে দেখেন ছাত্ররা কেন এটা করতে চাইছে। ছাত্ররা করতে চাইছে যে ছাত্রদের এই গত কয়েক বছরের অভিজ্ঞতা, যে হলে যে গেস্ট রুম কালচার, র্যাগিং, সব রেতে বিভীষিকা রাজত্ব ছিল, তারা ছাত্র রাজনীতি মানেই ওটা মনে করে। আব্বারের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে যেটা করে বুয়েট সমস্ত রাজনীতির বিরুদ্ধে গেল। আবার দেখেন এই ছাত্ররাই কিন্তু এত বড় অভ্যুত্থান করলো। তো এই দুটো জিনিস আপনি স্টাডি করে একসাথে করলে কি দাঁড়ায়, আপনি তাদেরকে ঠিকমতো গাইড করতে পারেন যদি, তাইলে তারাই বুঝবে যে না, ছাত্র রাজনীতি বা রাজনীতি জিনিসটা এটা তো সমাজের কর্ণধার পরিচালক, তাকে আমি নিষেধ করি কেমনি। তারা শিক্ষকের উপর এইরকম অন্যায় দাবি ইত্যাদি করবে না। আমি যখন ডাকসুর ভিপি ছিলাম তখন ভিসি ছিলেন ফজলুল হালিম চৌধুরী, আমি তো জাসদ থেকে নির্বাচিত। আর ফজলুল হালিম চৌধুরী চিন্তার দিক থেকে আওয়ামী লীগের সমর্থক ছিলেন। আমি গেছি, তখন আমায় ভুলিয়া গ্রেপ্তার টেপ্তার করবে, কথাবার্তা বলে, স্যার যাই, দোয়া করবেন যেন ধরা না পড়ি। কি বলে, এরকম হতে পারে? আমি বললাম, বললো ঠিক আছে, আমি তোমাকে লোক দেব, অন্তত এই ক্যাম্পাসের মধ্যে কেউ যেন কিছু করতে না পারে। বিশ্বাস করেন, এখন আমি মনে করি এই কথা, উনি আওয়ামী লীগ করেন না কি করেন তাতে আবার কিছু আসে যায় না, কিন্তু ছাত্র হিসেবে উনি আমার প্রতি যে দরদটা দেখিয়েছেন, আমি মনে করি তাকে রেসপেক্ট করতে হবে সবসময়। বহু মানুষ যিনি আমার আদর্শের কথা এই রেসপেক্টের সম্পর্ক থাকলে খুব ভালো হতো। আপনি ছাত্র রাজনীতির প্রসঙ্গ টেনেছেন, সেইটা দিয়ে আপনাকে চেনে মানুষ, অনেক মানুষ সেটা দিয়ে পরিচিত করেন আপনাকে। সেই জায়গা থেকে এখন যে নির্বাচনটা হতে যাচ্ছে এবং এই মুহূর্তে রাজনৈতিক দেশের যে পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে, তাতে আপনার মনে হয় কিনা যে এই নির্বাচনের কোনো অংশে ছাত্র শিক্ষক অথবা ছাত্র ছাত্র এক দলের সাথে আরেক দলের মব তৈরি হওয়ার পরিবেশ আছে কিনা? হতে পারে, হতে পারে। কেন, প্রথম কথা বলি যে মানে আমরা জানি এইভাবে যে ইলেকশনটা দিল, এটি আমার কাছে একটু সারপ্রাইজিং। জাতীয় নির্বাচন, জাতীয় রাজনীতি যে বিতর্ক ঝামেলাটা শেষই হয়নি। আজও যদি আপনি দেখেন শেষ পর্যন্ত কি হবে, বহু মানুষের মধ্যে সংশয়। শেষ পর্যন্ত সনদ কি হবে, এই সনদ কি মিলতে পারবে নাকি নির্বাচন বন্ধ হয়ে যাবে। আপনি সেই সময় এই ইলেকশনটা দিলেন, বুঝিনি আমি, এখন আমি জানি না, এটা তারা বলবেন। দ্বিতীয়ত, এই যে এমন একটা কালচার হয়েছে যে কেউ আপনার ছাত্রদেরকে সন্তুষ্ট করার জন্য ফিল্টার দিয়ে পানি খাওয়াচ্ছে, কেউ আর একটা সুবিধা দিচ্ছে। এটা তো ট্রেড ইউনিয়ন না, শ্রমিকদের কাজ করছে, তার বেতন বাড়িয়ে দেবেন না। আপনি ছাত্রকে বোঝাবেন তুমি ভ্যানগার্ড অফ মুভমেন্ট, ডেমোক্রেটিক অ্যান্ড প্রোগ্রেসিভ মুভমেন্টের ভ্যানগার্ড তুমি, আমাদের ট্র্যাডিশনটাই তো তাই। তো এইটা যদি না হয় তাহলে তারা কি করবে? ওই যেটাকে আপনি ফিরিয়ে আনবার চেষ্টার কথা বলছেন বা বলছেন মব কালচার ফিরবে, ফিরতেই পারে। প্রতিদ্বন্দ্বিতারে যদি এমন হয় আপনি জিতবেন, কিন্তু আমার আপনি নাও জিততে পারেন, আপনি পারলে একটা ট্যাগিং তো যদি করেই ফেলতে পারেন। এমনিতে যেমন কালকে বা পরশুই আমার কাছে ইউনিভার্সিটি কলেজের ছাত্র বললো, এখন যে একটা ব্যাড কালচার শুরু হয়েছে বিশেষ করে এই সোশ্যাল মিডিয়াতে, ট্যাগিংটা এত বেশি হচ্ছে, জ্যাবনে পরে আরেকজনকে এমন ভাবে, পরে সেটা সামাজিকভাবে, হ্যাঁ, এটাকে এমন ভাবে ব্লেম করা হচ্ছে যাতে তার চেহারাটাই নষ্ট হয়ে যায়। তেমন এগুলো কি, এগুলো তো মানে ওইটা ডেফিনেটলি র্যাগিং, র্যাগিং না বলে যেটাকে আপনি বলছেন যে ট্যাগিং, এর ট্যাগিং এর চেয়েও খারাপ। ট্যাগিং এর থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত মবের তো শেষ আমরা যে পরিণতি গত এক বছরে দেখেছি, যে শতাধিক 150 বেশি মানুষ মানে হত্যা করা হয়েছে, অনেক মানুষ মিলে একসাথে হত্যা করছে, কাজে এটার বিচার হবে না, এরকম একটা জিনিস ধরে নেয়া, যেটা আরো ভয়াবহ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম একজনকে এটি করা হয়েছিল এবং সেটাই সবচেয়ে বেশি আলোচনায় এসেছিল। আমার প্রশ্ন হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টার একটি বক্তব্য মব ভায়োলেন্স প্রসঙ্গে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছিলেন বেশ কয়েক মাস আগে যে সিসি নুরুল হুদার গলায় জুতোর মালা দিয়ে যখন অপমান করা হলো গ্রেপ্তারের আগে, তখন তিনি বলেছেন মানে কারো গলায় এটা সেটা পরিয়ে দেওয়া হলো এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনারা যদি এরকম কিছু হয় তাহলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানাবেন। আমার এখন পর্যন্ত আপনি কি দেখেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে এসে দাঁড়িয়ে আছে, তার পরে কাউকে হেনস্থা করা হচ্ছে? আগে তো হেনস্থা করা হয়ে যায় মানুষের সামনে, কিন্তু ওইখানে তো ঘটনা ছিল যে পুলিশ পাশে ছিল, কিছু করেনি। আমি আরো একটা উদাহরণ দিতে পারি আপনাকে, রংপুরের গঙ্গাচড়ায় রূপলাল এবং প্রদীপ লালকে যারা পেটাচ্ছিল, যারা তরুণ ছিল, বয়সে অনেক বেশি, এবং তারা স্কুলের মাঠে নিয়ে পেটাচ্ছিল, পুলিশ সেখানে এসে নিরুপায় হয়ে ফিরে গেছে, পুলিশের থেকে তারা সংখ্যায় কয়েক গুণ ছিল, তখন কি করণীয়? না, ওইখানে পুলিশ ফিরেই যাবে, পুলিশ তাদের সাথে বাড়াবাড়ি গোলমাল করবে। ওইটা যদি বলেন তাহলে এই যে এই লালমনিরহাট থেকে কোথায় যেন
এই থানা থেকে নিয়ে যাওয়া হলো যে 2 জন আসামি নিয়ে চলে গেল মব এসে। মব হিসেবে, জি। মব নয় আসলে, এটা কিন্তু মব নয়, এটা পলিটিক্যাল ওয়ার্কার সব। একটা দলের লোক তো তাদেরকে ছিনিয়ে নিয়েছে। তো এই ক্ষেত্রে আমি বলবো কি, এটা হয়েছে কেন, এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের পুলিশের প্রতি যে বিক্ষোভটা তৈরি হয়েছে, এবং এর মধ্যে বিশেষ করে পুলিশ একটাকে বেড়ে গাছে ঝুলিয়ে রাখা, একটা ট্রমা তো হয়েছে পুলিশের মধ্যে হয়েছে। যারা দায়িত্ব পেলেন ক্ষমতা পরিচালনার, তারা এই জিনিসটাকে অ্যাড্রেস করা দরকার ছিল। পুলিশের মধ্যে যে ভয়টা ঢুকেছে সেটা দূর করা দরকার ছিল। তাদের অ্যাপ্রোচ করা দরকার পাবলিকের কাছে যে এরা যা করেছে ওই সরকাররা মনে করেছে, এখন এগুলো হবে না, সো বি এ ফ্রেন্ড উইথ দেম। একটা সম্পর্ক তো আলটিমেটলি আপনাকে আনতেই হবে। কিন্তু আমি দুঃখের সাথে বলছি, আমার ভুল হলে ভুল, আমি মাপ চাইব যদি কাউকে অযথা ব্লেম গেম করি আমি। সেটা হচ্ছে যে এই চেষ্টাটা আমি দেখিনি। পরপর 2বার প্রধান উপদেষ্টা পুলিশের সাথে বসছেন, কিন্তু এইটা অ্যাড্রেস করেছেন বলে আমি দেখিনি। ফলে হতেই পারে পরে মনে করছে এখন একে ধরতে যাব, কালকে হয়তো সেই আমাকে আবার এখান থেকে ট্রান্সফার করে দেবে, বদলি করে দেবে, তার মধ্যে হয়তো কোনো নতুন লোক সরকার গঠন করবে, অনেকগুলো এক ধরনের ট্যাগিং এর ভয় আছে। হ্যাঁ, আছেই তো। সেই কারণে আমরা আলোচনার অনেকটা শেষের দিকে আমি একটা প্রসঙ্গ আনতে চাই, সেটি হচ্ছে যে শুধুমাত্র বাংলাদেশে না, আমরা এতক্ষণ যে আমাদের এখনকার এবং গত 1 বছরের বাস্তবতায় আলোচনা করেছি, কিন্তু যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনে আমরা দেখেছি যে সবশেষ নির্বাচনে যে সোশ্যাল মিডিয়া অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং সেখানেও এক ধরনের ব্লেম গেম আপনি যেভাবে বলছেন সেটা আমাদের এখানে যেমন ফেসবুকে হয়েছে, সেখানে এক্স অর্থাৎ সাবেক টুইটারে এটি বলা হয়েছিল। এখানে একটা গবেষণায় বলা হচ্ছে 2020 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ভোট জালিয়াতির যে অভিযোগ সেটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, এটাকে স্টপ দ্য স্টিল আন্দোলন গড়ে ওঠে এটার মধ্যে দিয়ে, এবং ক্যাপিটাল দাঙ্গার একটা বড় কারণ হয়ে ওঠে এটা। এটি হচ্ছে একটা উদাহরণ, এবং এটাকে অন্যান্য দেশগুলো এই বিষয়টাকে নিয়ে বিবেচনা করছে। আমাদের দেশে আগামী কয়েক মাস পরেই নির্বাচন, এবং সেই সময় সোশ্যাল মিডিয়াতে মানুষ খুবই অ্যাক্টিভ, এখানে ট্যাগিং চলছে এবং অন্যান্য বিষয়গুলো চলছে। এই রকম কোনো ইস্যু তৈরি হতে পারে কিনা, এবং সেটা যাতে না হয় তার জন্য সরকারের আসলে কি করার আছে, বা রাজনীতিবিদেরও কিছু করার আছে কিনা? আমি রীতিমতো আশঙ্কা করি এরকম কিছু হতে পারে। আমি তো ট্রেন্ড দেখছি অলরেডি। ধরেন এই যে শিক্ষার্থীরা আন্দোলন করলো, তাদের নিজেদের মধ্যে এগুলো নিয়ে যা হচ্ছে সেগুলো অনেক কিছু দেখছি না, এবং সেটা ফেসবুকে আসছে, এবং সেটা মানে কি নেকেড থিং, যেটা ফ্যামিলিতে ডিসকাসও করতে পারবেন না। এইটা হয়ে গেছে যেহেতু, তাহলে এরাই যখন পলিটিক্সে আসছে, এরাই যখন পলিটিক্যাল পার্টির নেতা হয়েছে, এদেরকে যখন আপনি মন্ত্রী বানিয়েছেন, তো এরকম জিনিস তো আসতে পারে, এটা আপনার আশঙ্কা করতে হবে। পলিটিক্যাল পার্টিগুলোর দায়িত্ব, আমি এরকম মনে করি যে পার্টি সবসময় এই ধরনের কালচারের বিরোধিতা করবে, সব পার্টি। মানে এটা যদি সে তার দলীয় বেনিফিট দেখে করবার চেষ্টা করে, কোনদিন দেখবে যে তার নিজের মেয়েটা বা তার ছেলেটা এই আক্রমণের মধ্যে পড়ে গেছে, ওদের সতর্ক থাকা উচিত। কিন্তু গভর্নমেন্টের কি করা উচিত এটা আমি খুব ভালো করে বলতে পারবো না, কেন যে এটা অনেকগুলো টেকনিক্যাল সাইড আছে যে আমি জানি না। মানে ধরেন আগে একরকম ছিল না যে ও করেছে ভাই ধরবো, কেমন কিছু ধরতে পারি, আমি তো আমার কাছে কোনো ডিভাইস নাই, কোনো টেকনোলজি নাই, টেকনিক নাই। কিন্তু এখন এগুলো আমি দেখছি যে অনেক কিছুই লোকেট করা সম্ভব। এখন তো আপনি ইয়ের সামনে দাঁড়িয়ে সত্যি বলছেন না মিথ্যা বলছেন, সেটাও একটা ট্রুথ রিডিং মেশিন করা যায়। তো এইরকম কিছু আছে কিনা আমি মনে করি সবই করা উচিত। একটা সোসাইটির যদি ভ্যালু চলে যায় তাহলে ওর কিছু থাকবে না, ভ্যালুজ রক্ষা করবার জন্য, এবং সেই ভ্যালুজ যদি পলিটিক্সের ক্ষেত্রে হয় সেটা রক্ষা করবার জন্য আমি মনে করি টপ প্রায়োরিটি দেওয়া উচিত। আমার সব শেষ প্রশ্ন, এই সরকারের যে কোনো কর্মকাণ্ডের আলোচনা আসলেই 3টি শব্দ বলা হয়, সেটি হচ্ছে সংস্কার, নির্বাচন 2, আর তৃতীয় হচ্ছে বিচার। এবং বিচার বলতে সাধারণত স্বৈরাচারের বিচার বা যে বড় ট্রায়ালের কথা বলা হয়, কিন্তু সে এই গত 1 বছরে যে সমস্ত ঘটনা ঘটেছে সবচেয়ে আলোচিত মনে হচ্ছে নারী নিপীড়ন, এবং হচ্ছে এই যে মব ভায়োলেন্সের মাধ্যমে যে সমস্ত হত্যাকাণ্ড হচ্ছে, এই বিচারটা এই সরকারের উদ্যোগটা খুব মানে স্বতঃস্ফূর্তভাবে আপনি দেখেন কিনা? না, নেই। স্বতঃস্ফূর্ত তাদের মধ্যে দেখার আবার সম্ভাবনা কম, কারণ আমরাই তো দাবি তুলছি ওগুলোর জন্যে। ফলে সেটাই বলছে, এবং কীরকম হচ্ছে দেখেন আলোচনার মধ্যে তারা বলছে না না আমরা চেষ্টা করছি সামনের মাসের 1 তারিখের মধ্যে আপনারা দেখবেন, আপনার মানে দৃশ্যমান হবে যে আমরা এটা করতে যাচ্ছি। শুনলাম, চুপচাপ থাকলাম, কোনো কথা বললাম না। কিন্তু তার মানে কি আপনি গাইড করছেন, কোর্টকে বলছেন এত তারিখের মধ্যে মামলা তোলো, স্টার্ট করুন, আপনি পারেন না তো। আপনি দেন দিয়ে একটা টাইম ফ্রেম বলতে পারেন যে আমরা চাই যে বেশি সময় নষ্ট না করে। দ্বিতীয় কথা হচ্ছে দৃশ্যমান বিচার, মানে বিচার হতে হবে। বিচার হতে হবে বলতে কি, ট্রায়াল শুরু হলো নাকি জাজমেন্ট হলো নাকি পানিশমেন্ট হলো নাকি অ্যাপিল হলো, সে
এটা তো অনেক লম্বা একটা প্রক্রিয়া Process। হতে পারে। এবং কতদিনে হবে সেটা আসলে কে বলতে পারে? কেউই বলতে পারে না। হুম। ইভেন কোর্টে যিনি আছে উনি যেদিন রায় ঘোষণা করবেন সেদিনও তার সিদ্ধান্ত বদলে যেতে পারে একটা নতুন সাক্ষীর কারণে, নতুন ইভেন্টের কারণে। এই জন্যে এইখানে আমাদের সতর্ক থাকাই দরকার। আমরা সতর্ক থাকার চেষ্টা করেছি, কিন্তু চাপের মুখে বোধহয় এটা পারছি না, আমার তাই মনে হয়। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন আজকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তার সাথে আমরা রাজনীতির নানা বিষয়ে আলোচনা করেছি। মূলত আলোচনার কেন্দ্রে ছিল আজকে ট্যাগিং এর রাজনীতি, এবং যেটার মধ্যে দিয়ে মব কালচার বা মব ভায়োলেন্সের শিকার হচ্ছেন অনেকে। এটি কিভাবে রোধ করা যাবে, রাজনৈতিক ব্যক্তিত্বের জায়গা থেকে এটার ব্যাখ্যা আসলে কি, আমরা কোন অবস্থায় আছি সেটি আমরা জানার চেষ্টা করেছি। রাজনীতি সহ এরকম আরো অনেক বিষয় নিয়ে আলোচনার জন্য প্রথম আলোর ধারাবাহিক আয়োজন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত একই সময় আপনারা দেখুন prothomalo.com, প্রথম আলোর ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে। আজ যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।